আজকে আমি তোমাদের প্রথমে অরবিট ও অরবিটাল সম্পর্কে সাধারণভাবে আবারও ধারণা দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন অংশ পড়তে যেয়ে অর্থাৎ পরমাণুর বিভিন্ন মডেল পড়তে গিয়ে অরবিট ও অরবিটালের সঙ্গে তোমাদের পরিচিতি ঘটেছে, সেটাই আবার আমি রিপিট করতেছি। তো প্রথমে অরবিট কি? অরবিট হলো বোরের মডেলে যে বৃত্তাকার কক্ষপথ, সেটা হলো অরবিট। অরবিট বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ ঘোরার জন্য কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে। এসব বৃত্তাকার স্থির কক্ষপথকে অরবিট বলা হয়। আমি এর আগেও বলছি, স্থির বৃত্তাকার কক্ষপথ এর মানে এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রন আবর্তন করে তখন তাদের শক্তির শোষণ বা বিকিরণ কোনোটাই ঘটে না। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে অরবিটগুলোর সম্পর্ক আছে। নিউক্লিয়াসের সবচাইতে নিকটবর্তী অরবিট হলো প্রথম শক্তি স্তর, এই ক্ষেত্রে n এর মান 1। একইভাবে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় অরবিটের জন্য n এর মান 2। আর প্রথম অরবিট থেকে অর্থাৎ প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় অরবিট অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ আকারে বড়। একই নিয়মে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অরবিট ক্রমান্বয়ে আকারে বড় হতে থাকে। এরপর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব অরবিটাল। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে, আবার নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। তবে নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হয়ে থাকে, ইলেকট্রন মেঘের সেই এলাকাকে অরবিটাল বলা হচ্ছে। এখানে ইলেকট্রনের কণা ধর্মের থেকে তরঙ্গ ধর্ম রূপে কল্পনা করলে সুবিধা হয়। ইলেকট্রনকে মেঘ রূপে কল্পনা করলে বুঝতে সুবিধা হয়। প্রকৃতপক্ষে অরবিটাল হলো তরঙ্গ ফাংশন, অর্থাৎ তরঙ্গ বলবিদ্যার গাণিতিক ফাংশন, যার দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রন অবস্থা বর্ণনা করা যায়। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তরও বোঝানো হয়ে থাকে। এরপরে নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে হলো অরবিট ও অরবিটাল সমূহের পার্থক্য সূচক বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ টেবিল আকারে পাশাপাশি অরবিট ও অরবিটালের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। এতে এদের মধ্যেকার পার্থক্য খুব সহজে বুঝতে পারা যায়। প্রথম পার্থক্য, অরবিট শব্দটির উৎস হচ্ছে বোরের প্রদত্ত বোরের দেওয়া হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। এই মতবাদ অনুসারে নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলে। আর অরবিটাল শব্দটির উৎস কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে ইলেকট্রন সমূহের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, তবে নিউক্লিয়াসের চারিদিকে কিছু স্থানে ইলেকট্রন সমূহের প্রাপ্তির সম্ভাবনা বেশি। নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব, যেমন 90 থেকে 95% বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহ, অর্থাৎ যে অঞ্চলটা এক্স ওয়াই জেড অক্ষের দিকে বিস্তৃত থাকে, এই ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলা হয়। অর্থাৎ অরবিটাল থেকে বোঝা যায় পরমাণু হচ্ছে সলিড, অরবিট থেকে বোঝা যায় পরমাণু হলো দ্বিমাত্রিক। কিন্তু অরবিটাল থেকে আমরা সত্যিকারের ধারণা
লাভ করতে পারি যে পরমাণু হচ্ছে ত্রিমাত্রিক সলিড নিরেট পদার্থের মতো। আর অরবিটাল দ্বারা পরমাণুতে বিভিন্ন উপস্তরও আমরা বুঝিয়ে থাকি। পার্থক্য ২, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করে বোঝায়। দ্বিমাত্রিক বৃত্তাকার পথে অর্থাৎ যে বৃত্তাকার পথটা এক্স এবং ওয়াই অক্ষ জুড়ে থাকে আর কি। আর অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন আবর্তন করে বোঝায়। অর্থাৎ ইলেকট্রন আবর্তনের বিস্তৃতিটা এক্স ওয়াই জেড অক্ষের দিকে থাকে। আর ইলেকট্রনের অরবিটগুলো বৃত্তাকার। আর বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন, যেমন এস অরবিটালের আকৃতি হলো গোলক আকৃতির, পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেলের মতো, অর্থাৎ এটা দুইটা লোব আছে। আর ডি অরবিটালের আকৃতি হলো ডাবল ডাম্বেলের মতো, অর্থাৎ এখানে 4টি লোব আছে। এরপরে পার্থক্য 4, অরবিট সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত। অর্থাৎ এদেরকে n = 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। আর অরবিটাল গুলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ অরবিটালটা নির্ভর করে n এর উপর নির্ভর করে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর অরবিটাল নির্ভর করে। আর অরবিটাল কোন উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টা সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সমূহ দ্বারা সুনির্দিষ্টভাবে বলা যায়। পার্থক্য 5, অরবিট সমূহকে কে, এল, এম, এন, ও প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n = a হলে যে প্রথম কক্ষপথ পাই তাকে আমরা কে অরবিট বলি। n = 2 হলে দ্বিতীয় কক্ষপথ পাই, এটাকে বলি এল অরবিট। এইভাবে কে, এল, এম, এন অরবিট দ্বারা প্রকাশ করা হয়। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1 2 3 4 হলে অরবিটাল সমূহকে এস, পি, ডি, এফ, জি দ্বারা চিহ্নিত করা হয়। আরো সূক্ষ্মভাবে প্রকাশের জন্য এসব প্রতীক চিহ্নের সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যা ও বিভিন্ন অক্ষের সাথে এসব অরবিটালের দিক স্থিতিও লেখা হয়। যেমন 1s অরবিটাল, 2s অরবিটাল, 2px অরবিটাল, 2py অরবিটাল, 2pz অরবিটাল। 1s মানে প্রথম শক্তি স্তরের s অরবিটাল, 2s মানে দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল, 2px মানে দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল, যেটা দিক স্থিতি হচ্ছে x অক্ষ বরাবর, যেটা x অক্ষ বরাবর বিরাজ করে। তারপরে 2py অর্থ হলো দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল, যেটি হচ্ছে y অক্ষ বরাবর অবস্থান করে। আর 2pz মানে দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল, যেটি z অক্ষ বরাবর অবস্থান করে। পার্থক্য 6, বোর পরমাণুর অরবিটে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব বলে ধারণা দেওয়া হয়, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। আসলে কি এই পরমাণুতে ক্লাসিক্যাল মেকানিক্সটা খাটে না, পরমাণু জগৎটা তো কোয়ান্টাম মেকানিক্সে খাটে আর কি। তাই হাইজেনবার্গ বলছেন যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন একই সঙ্গে তার অবস্থান ও ভরবেগ দুইটা একই সময়ে সঠিকভাবে পরিমাপ করা যায় না। একটা সঠিকভাবে পরিমাপ করতে গেলে আরেকটার পরিমাপনে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। এটা হলো হাইজেনবার্গের নীতি আর কি। তাই ইলেকট্রন হাইজেনবার্গের নীতি মেনে চলে। কিন্তু বোরের পরমাণুবাদ অনুসারে, মানে বোরের মডেল অনুসারে অরবিটে যখন ইলেকট্রন ঘুরে তখন তার ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব, এটা বোরের মডেলে ধরে নেওয়া হয়। আর অরবিটালে একই সময়ে ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব হয় না, কারণ অরবিটালের ধারণাটা এসেছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। অর্থাৎ অরবিটালের ধারণা হাইজেনবার্গের
অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে। আর কোন অরবিটের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n², যেখানে n হচ্ছে যে কোনো অরবিট সংখ্যা প্রকাশ করে। যেমন তাহলে প্রথম শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন কয়টা থাকতে পারে? প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1, তাহলে 2 × 1² অর্থাৎ 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে। একটাও থাকতে পারে, কিন্তু 2টার বেশি থাকবে না, কম থাকতে পারে। আর তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? n² হলো 2 × 4, 4 × 8, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 8টি ইলেকট্রন। এখন 8-এর নিচে কম থাকতে পারে, কিন্তু 8-এর উপরে থাকবে না আর কি। এইভাবে তৃতীয় শক্তি স্তরে 18, চতুর্থ শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টা। আর প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত সর্বাধিক 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, এবং একটা অরবিটালে ইলেকট্রন থাকার শর্ত হচ্ছে একটার স্পিন যদি ঘড়ির কাঁটার দিকে হয়, আর একটার স্পিন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই হলো মোটামুটি ভাবে অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। এরপর আমরা আলোচনা করব পরমাণুর ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত আব্বায়ন নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি যতটা সম্ভব আজকে আলোচনা করব। সবার আগে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাস কি। পরমাণুতে সংক্ষেপে যদি বলি, পরমাণুতে ইলেকট্রন যেভাবে সাজানো থাকে সেটা হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনের সজ্জা। আর এটা কতগুলো নীতি মেনে চলে, এই যে আব্বায়ন নীতি, হুন্ডের নীতি, পাউলের নীতি। তাহলে সত্যিকারের সংজ্ঞাটা হবে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে কোন পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের মধ্যে যে নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটাল আছে, সেই অরবিটালে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের যে সজ্জা বা বিন্যাস বা সাজানো, সেটাই হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন আব্বায়ন নীতি। আব্বায়ন নীতিটা 3টা মূল নীতির উপর ভিত্তি করে গঠিত। আব্বায়ন নীতির সাথে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন কখন কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। শব্দটা এসছে, আব্বায়ন শব্দটা এসছে জার্মান শব্দ, অর্থাৎ বিল্ডিং আপ। মানে পরমাণুতে ইলেকট্রন গুলো একের পর এক কিভাবে সাজানো থাকে। যেমন একটা ভবন যখন তৈরি করে, সেই ভবনের মধ্যে ভবনের একক যদি ইলেকট্রন হয়, ইট হয়, তাহলে একটার পর একটা ইট সাজায় অন্যান্য মাল মশলা দিয়ে ভবনটা তৈরি করা হয়। তাহলে আব্বায়ন নীতির সাহায্যে আমরা বুঝতে পারবো যে কিভাবে ইলেকট্রন কখন কোন অরবিটালে প্রবেশ করে। অরবিটালে ইলেকট্রন প্রবেশের যে ক্রম, সেইটা বোঝা যায়। আর আব্বায়ন নীতি পড়তে যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, একই শক্তি স্তরে যে যখন একাধিক অরবিটাল থাকে, যেমন পি অরবিটাল 3টা থাকে, এরা যদি সমান শক্তি সম্পন্ন হয় তখন তাকে বলে ডিজেনারেট অরবিটাল। সমান শক্তি একই উপস্তরের সমান শক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে বলে ডিজেনারেট অরবিটাল। তাহলে সমশক্তির 3টি পি অরবিটাল হচ্ছে ডিজেনারেট পি অরবিটাল, 5টি ডি অরবিটাল যদি সমশক্তির হয় তাহলে তারা হলো ডিজেনারেট অরবিটাল, আবার 7টা এফ অরবিটালও যদি সমান শক্তির হয় তারা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। তাহলে আব্বায়ন নীতির যে 3টা নিয়ম,
তার সংক্ষেপে আমরা বলতে পারি এভাবে। ইলেকট্রন প্রথমে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে। আর শক্তির ক্রমটা এভাবে 1s 2s 2p 3s 3p 4s, তারপরে 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6s 7f 5f 6d। এইটা হচ্ছে ইলেকট্রন অরবিটালের শক্তিক্রম। এখানে অরবিটাল নিম্ন শক্তি থেকে ঊর্ধ্ব শক্তির দিকে সিরিয়াল অনুসারে লেখা আছে। অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এই ক্রম অনুসারে। প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। সেই অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাহলে তার পরবর্তী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে সেই অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে তার পরবর্তী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এটাকে আমরা সাধারণভাবে আপ বাউন্ড নীতি বলি। আর হলো একটা অরবিটালে যখন দুইটা ইলেকট্রন থাকবে তখন তারা বিপরীত স্পিনে থাকবে কি। একটা অরবিটালে দুইটি বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এটা হলো পাউলির বর্জন নিয়মের মূল কথা। তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে, কিন্তু শর্ত হলো একটা ইলেকট্রন তার নিজ অক্ষের ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর একটা ইলেকট্রন নিজ অক্ষের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আর একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় একমুখী স্পিন যুক্ত থাকবে। অর্থাৎ ইলেকট্রনের প্রাপ্যতা অনুসারে, মনে করো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, 1s অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করে, 2s অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করে, বাকি থাকে 3টা ইলেকট্রন। এখন এই 3টা ইলেকট্রন 2p অরবিটালে প্রবেশ করার শর্ত হলে প্রথমে একটা একটা করে প্রবেশ করে। একটা অরবিটালে 2টা ইলেকট্রন আগে প্রবেশ করবে না, একটা একটা করে ইলেকট্রন বিভিন্ন পি অরবিটালে প্রবেশ করার পর যদি ইলেকট্রন থাকে তাহলে আরেকটা পি অরবিটালে আরেকটা ইলেকট্রন প্রবেশ করে জোড়া পাবে। নাইট্রোজেনে যেহেতু 7টা ইলেকট্রন, 1s অরবিটাল এবং 2s অরবিটালে 4টা ইলেকট্রন প্রবেশ করার পর 3টা ইলেকট্রন থাকে। কাজে এই 3টা ইলেকট্রন 2px 2py 2pz এ প্রবেশ করবে এবং প্রত্যেকেরই একমুখী স্পিন থাকবে। আর যদি অক্সিজেনের বেলা হয়, কারণ অক্সিজেনে কিন্তু 8টা ইলেকট্রন আছে, তো সেখানে 1s2 2s2 4টা ইলেকট্রন আর রইল 4টা। কাজে এখানে একমুখী স্পিনে 2px এ একটা ইলেকট্রন, 2py তে একটা ইলেকট্রন, 2pz এ আরেকটা ইলেকট্রন প্রবেশ করার পর অষ্টম ইলেকট্রনটা যাবে 2px এ যে জোড়া পাবে আর কি। এটাই হলো এটাকে আমরা বলি ঘূর্ণের নীতি বলা হয় আর কি। আচ্ছা, এরপরে নেক্সট স্লাইডে আসো। পাউলির বর্জন নিয়ম বা নীতি, তার ব্যাখ্যা। পাউলির বর্জন নিয়ম হলো একটা পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। অন্তত পক্ষে যে কোনো একটির মান অসমান হবে। একটা পরমাণুতে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। অন্তত পক্ষে একটির মান অসমান হতে হবে। 2টারও হতে পারে, তবে অন্তত পক্ষে একটার মান অসমান হয়। তা আমরা এটা হিলিয়াম পরমাণুতে যে 2টা ইলেকট্রন আছে তার সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। তা আমরা জানি হিলিয়াম পরমাণুতে 2টা ইলেকট্রন আছে। এই 2টা ইলেকট্রন 1s অরবিটাল অবস্থান করে।
তো 1s অরবিটালে অবস্থান করার জন্য প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো হবে n = 1, l = 0, m = 0 আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +1। আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 1, l এর মান 0, m এর মান 0, কিন্তু s এর মান হবে -1। অর্থাৎ হিলিয়াম পরমাণুতে অবস্থিত দুইটা ইলেকট্রনের প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সমান, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বিপরীত। কারণ একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকার শর্ত হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হতে হবে। কাজে প্রথম ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার মান যদি s = +1/2 হয়, দ্বিতীয় ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে -1/2। এখন পাওলির বর্জন নীতির প্রয়োগ। পয়েন্ট 1, বিভিন্ন উপস্তরের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। পাওলির বর্জন নীতি ব্যবহার করে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন কয়টা থাকতে পারে তা আমরা জানতে পারি। যেমন দেখো, এস উপস্তরের জন্য এল এর মান 0, এম এর মান 0, অর্থাৎ এম এর একটি মাত্র মান, অর্থাৎ এস উপস্তরে একটি মাত্র অরবিটাল আছে। কাজেই এই একটি এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে বিপরীতমুখী স্পিনে। এখন দেখো, পি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকা সম্ভব? পি উপস্তরের জন্য এল এর মান 1, আর এল এর মান যখন 1 হয় তখন আমরা জানি এম এর মান +1, 0, -1। অর্থাৎ এম এর তিনটা মান মানে কি? পি অরবিটাল আছে তিনটা। আমরা জানি প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। কাজে পি অরবিটালে 3 × 6টা ইলেকট্রন থাকা সম্ভব সর্বাধিক। ডি অরবিটালের জন্য এল এর মান 2, আর এল এর মান যখন 2 হয় তখন এম এর মান +2, +1, 0, -1, -2, অর্থাৎ এম এর মান 5টা। এম এর মান 5টা মানে ডি উপস্তরে 5টা অরবিটাল আছে। 5টা অরবিটালের প্রতিটিতে বিপরীত স্পিনে দুইটা করে ইলেকট্রন প্রবেশ করলে 5 × 2 = 10টা ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে ডি উপস্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা ইলেকট্রন। এফ উপস্তরের জন্য এল এর মান 3, আর এল এর মান 3 যখন, তখন এম এর মান হবে 7টা। সেই 7টা মানগুলো হলো +3, +2, +1, 0, -1, -2, -3। তাহলে এম এর 7টা মান মানে কি? এফ অরবিটাল আছে 7টা, তাহলে প্রতিটিতে বিপরীতমুখী স্পিনে 2টা ইলেকট্রন প্রবেশ করলে এফ উপশক্তি স্তরে 7 × 14টা ইলেকট্রন থাকা সম্ভব। তো এটাকে টেবিল আকারে এইভাবে প্রকাশ করা হয়েছে। প্রথম কলামে হচ্ছে উপশক্তি স্তর, তারপরে অরবিটাল সংখ্যা, তারপরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, তারপরে ইলেকট্রন বিন্যাস। উপস্তর এস, অরবিটাল সংখ্যা 1, সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 1 × 2 = 2, ইলেকট্রন বিন্যাস s2। উপশক্তি স্তর পি, এখানে অরবিটাল সংখ্যা 3, সর্বাধিক ইলেকট্রন 3 × 6, ইলেকট্রন বিন্যাস হতে পারে p6। ডি উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা 5, ইলেকট্রন ধারণ ক্ষমতা 5 × 10, ইলেকট্রন বিন্যাস হবে d10। এফ উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা 7, আর ইলেকট্রন ধারণ ক্ষমতা 7 × 14, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হবে f14। আজকে মোটামুটি এ পর্যন্তই থাক। তোমরা ভালো করে পড়াশোনা করো। এটা একটা বিনীত অনুরোধ। পড়াশোনা ছাড়া জীবনে কোনো গতি নেই। পড়াশোনার সাহায্যে মানুষ তার অবস্থা পাল্টাতে পারে, একমাত্র জ্ঞান চর্চার মাধ্যমে আর কি। সামনের দিনগুলো খুব কঠিন দিন, সমাজের নানান সমস্যা, বেকারত্বের সমস্যা আছে। কাজে ভালোভাবে পড়াশোনা না করলে তোমরা এগোতে পারবে না আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।